আসসালামু আলাইকুম। স্টোরি লেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের আগের উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার পরিচিত সকলের সাথে শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়াও আপনারা চাইলে আপনাদের আশেপাশে ঘটে যাওয়া সত্য ভৌতিক ঘটনা অথবা আপনাদের নিজেদের লেখা হরর, মিস্ট্রি, থ্রিলার অথবা যে কোনো জনরার ঘটনা আমাদের লিখে পাঠাতে পারেন। আমরা সেটি আমাদের চ্যানেলের মাধ্যমে এপিসোড আকারে প্রকাশ করব। আমাদের ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। ধন্যবাদ। দি এক্সোরসিস্ট আমেরিকান লেখক উইলিয়াম পিটার ব্লাটি রচিত এবং হার্পার অ্যান্ড রো দ্বারা প্রকাশিত 1971 সালের একটি হরর উপন্যাস। বইটিতে 11 বছর বয়সী রেগান ম্যাকনিল, একজন বিখ্যাত অভিনেত্রীর কন্যা এবং দুজন পুরোহিতের দানবীয় শক্তির অধিকারী এক ভয়ঙ্কর শয়তানের বিরুদ্ধে অসম যুদ্ধের বিবরণ দেওয়া হয়েছে। এই গল্পটি মূলত একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে লেখা হয়েছে, যে ঘটনাটি ব্লাটি 1949 সালে জর্জ টাউন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় শুনেছিলেন। পরবর্তীতে 1973 সালে এই উপন্যাসটির উপর নির্ভর করে তৈরি হয়েছিল পৃথিবী বিখ্যাত এবং সব থেকে ভয়ঙ্কর ভৌতিক মুভিগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য মুভি দ্য এক্সোরসিস্ট। স্টোরি লেনে আমাদের এবারের আয়োজন দ্য এক্সোরসিস্ট উপন্যাসটি। আশা করি আপনাদের আমাদের এবারের আয়োজনটি ভালো লাগবে। যারা আমাদের আগের পর্বগুলো মিস করেছেন তারা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আগের পর্বগুলো দেখে নিতে পারেন। শুরু করছি দ্য এক্সোরসিস্ট পার্ট 6। কারাস দেখা করতে গেলেন ভাষা ইনস্টিটিউটের পরিচালক ম্যাক ফ্রাঙ্কের সাথে। রেগানের অদ্ভুত ভাষার কথার টেপটা তিনি বাজিয়ে শোনালেন তাকে। ফ্র্যাঙ্ক, এটা কি কোনো ভাষা না প্রলাপ? টেপ শেষ না হওয়া পর্যন্ত ম্যাক ফ্র্যাঙ্ক চোখ বন্ধ করে শুনলেন। তার মুখের ভঙ্গিতে বিস্ময় ফুটে উঠল। এটা তুমি কোথায় পেয়েছো? পেয়েছি এক জায়গায়। এখন বলো, এটা কি কোনো প্রাচীন ভাষা? হতে পারে, আমি কখনো শুনিনি। আরেকবার বাজাও তো শুনি। দ্বিতীয়বার বাজানো হলো টেপটা। খুবই অদ্ভুত, আমার কাছে রেখে যাও, আমি দেখব কিছু করা যায় কিনা। ফ্র্যাঙ্ক, আমার আরেকটা ব্যাপার জানতে হবে। বলো। আমি একই লোকের দু ধরনের কথা তোমাকে শোনাবো। তুমি কি কোনোভাবে বলতে পারবে একই লোকের পক্ষে সম্পূর্ণ দুই ভঙ্গিতে কথা বলা সম্ভব কিনা? হ্যাঁ, পারবো। একই লোক হলে বলে দিতে পারবো। কিভাবে? আমি টাইপ টোকেন অনুপাত বের করব। ধরো 1000 শব্দের ভেতর কোনো একটা বিশেষ শব্দ কতবার আসছে তা দেখা আর বাক্য গঠন রীতি পরীক্ষা করা। ফ্র্যাঙ্ক, তোমার কি মনে হয় এই পদ্ধতিটা নির্ভুল? অবশ্যই। তুমি টেপটা রেখে যাও, আমি ইনস্ট্রাক্টরকে বলবো পরীক্ষা করতে। ফ্র্যাঙ্ক, তোমাকেই এই কাজটা করতে হবে, আর আজই করতে হবে। খুবই জরুরি, প্লিজ ফ্র্যাঙ্ক। ঠিক আছে। বাকি দিনটা কারাস কাটালেন জর্জটাউন লাইব্রেরিতে। সাইকোকাইনেটিক বিষয় সম্পর্কে যত বই পাওয়া গেল সব নামিয়ে এনে বসলেন। বিকাল 4টের দিকে তিনি নিশ্চিত হলেন যে সাইকোকাইনেটিক ব্যাপার কোনো মন গড়া কিছু নয়। বহু দলিলপত্র প্রমাণাদি আছে এর। বয়সন্ধিকালে সুতীব্র মানসিক দুঃখ বেদনা, রাগ, অভিমান সাইকোকাইনেটিকের শক্তির জন্ম দিতে পারে। ফলস্বরূপ দেখা যায় রোগীর চারপাশে টেবিল চেয়ার নড়ছে, কাগজপত্র কলমদানি শূন্যে উঠছে। কারাস সন্ধেবেলায় ক্রিসের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ক্রিস তখন নিচতলায় ঘর অন্ধকার করে বসেছিল। কোনো কিছুতেই তার মন নেই। মিসেস ম্যাকনিল ক্লিনিকের সব কাগজপত্র আমাকে পাঠিয়েছে। পড়েছেন আপনি? হ্যাঁ, লাইব্রেরিতেও কিছু পড়লাম। এখন আপনি কি বলতে চাইছেন? রেগানের অসুস্থতার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া অসম্ভব নয় মিসেস ম্যাকনিল। আপনি এখনো এসব বলছেন? হ্যাঁ, আমার মনে হয় রেগানকে বেশ কিছুদিন কোনো ক্লিনিকে রাখা উচিত।
আপাতত এক্সরসিজম করা ঠিক হবে না। অনেকক্ষণ চুপচাপ বসে রইল ক্রিস। আপনার কি শরীর খারাপ মিসেস ম্যাকনিল? না, আমার শরীর ভালোই আছে। ফাদার, আপনাকে আজ একটা কথা বলি। রেগান একজন মানুষ খুন করেছে। তার নাম বার্ক ডেনিংস। সে বার্ক ডেনিংস প্রায়ই হাজির হয় রেগানের মধ্যে। আমি যদি ওকে আজ ক্লিনিকে নিয়ে যাই তাহলে কালই সব প্রকাশ হয়ে যাবে। ওরা রেগানকে স্রেফ মেরে ফেলবে, কিংবা বাকি জীবনের জন্য সেলে বন্ধ করে রাখবে। কারাস স্তব্ধ হয়ে গেলেন। ক্রিস উঁচু গলায় বলল, আপনি কি তাই চান ফাদার? বলুন, আপনি তাই চান? মিসেস ম্যাকনিল, আপনি শান্ত হন। বলুন কিভাবে কিভাবে আমি শান্ত হব? ক্রিস এবার হু হু করে কেঁদে ফেলল। তারপর চোখে রুমাল চেপে বাথরুমে চলে গেল। প্রায় সঙ্গে সঙ্গে কার্ল এসে বলল, আপনার টেলিফোন ফাদার। টেলিফোন এসেছে ম্যাক ফ্র্যাঙ্কের কাছ থেকে। মনের উত্তেজনা গোপন করে কারাস সহজ সুরে বললেন, ফ্র্যাঙ্ক, কিছু পেয়েছো? তা পেয়েছি। টাইপ টোকেন অনুপাত বের করা হয়েছে। আমার বিশ্বাস দুরকম স্বরের কথা যা টেপে আছে তা একজনের নয়, দুজনের। একই লোকের হওয়ার সম্ভাবনা কম। ফ্র্যাঙ্ক, তুমি কি পুরোপুরি নিশ্চিত নও? না, পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমাদের অনেক বেশি ডাটা দিতে হবে। তুমি সামান্য কিছু দিয়েছ। ফ্র্যাঙ্ক হাসতে লাগলেন। হাসছো কেন? হাসির কি হলো? ফাদার কারাস, আমার বিশ্বাস তুমি টেপগুলো মিশিয়ে টিশিয়ে ফেলেছ। ফ্র্যাঙ্ক, আমাকে সোজাসুজি বলো, ওটা কি কোনো ভাষা? হ্যাঁ, ভাষা তো বটেই। কোন ভাষা? আমাদের ভাষা, যে ভাষায় আমরা কথা বলি। ফ্র্যাঙ্ক, তুমি কি রসিকতা করছো? না, রসিকতা নয়। ভাষা ঠিকই আছে, শুধু উল্টো করে বলা। তোমার টেপে যদি রিভার্স প্লে পজিশন থাকে তাহলে উল্টো দিক থেকে বাজালেই তুমি বুঝতে পারবে। বলো কি? খুবই মজার ব্যাপার। এ ব্যাপারে পরে একসময় তোমার সঙ্গে কথা বলবো। কারাস লক্ষ্য করলেন কার্ল তার পাশেই দাঁড়িয়ে আছে। টেলিফোনের কথাবার্তা সে গভীর মনোযোগ দিয়ে শুনেছে তা বলাই বাহুল্য। কারাস তার দিকে তাকাতেই সে বলল, ফাদার, ঈশ্বর আপনার মঙ্গল করবেন। মেয়েটির জন্য আপনি যা করছেন তার ফলস্বরূপ ঈশ্বর অবশ্যই আপনার মঙ্গল করবেন। কারাস দেখলেন কার্লের চোখ দিয়ে পানি পড়ছে। কার্ল, সব ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই ফাদার, নিশ্চয়ই। হ্যাঁ, শোনো, আমি রাতের দিকে একবার আসব। ম্যাডামকে ডেকে দেব? না থাক, তার বিশ্রাম দরকার। ঘর থেকে বেরিয়েই কায়রাসের বুকটা ছ্যাদ করে উঠল। কিন্ডারম্যান রাস্তার ওপাশে পায়চারি করছে। সে কি এ বাড়ির উপর লক্ষ্য রাখতে শুরু করেছে? ফাদার কারাস না? হ্যাঁ, কেমন আছেন মিস্টার কিন্ডারম্যান? ভালো। আমি আপনাকেই খুঁজছিলাম। ভাবছিলাম আপনার বাসায় যাব। যাক, দেখা হয়ে ভালোই হলো। কোনো কাজ? না না, কোনো কাজ নয়। এই যে একদিন আপনাকে বলেছিলাম আমার সঙ্গে সিনেমা দেখতে, ওই ব্যাপারে। কি ছবি? খুব ভালো ছবি। ক্রেস্ট সিনেমা হলে নতুন চলছে। কবে দেখতে চান? আজ যাবেন ফাদার? না, আজ আমার খানিক কাজ আছে। ফাদার, আপনি কি ইদানিং রাত যাচ্ছেন? কেন বলুন তো? চোখের নিচে কালি পড়েছে, তাই বললাম। রাত জাগা ঠিক নয়। শরীর একবার নষ্ট হলে সব নষ্ট। মিস্টার কিন্ডারম্যান, আপনার কেসটার কোনো কিনারা হলো? কোন কেসের কথা বলছেন ফাদার? বার্ক ডেনিংস। ও আচ্ছা, সেইটা। আর জিজ্ঞেস করবেন না, ওটা নিয়ে আমি মোটেও ভাবছি না। আমার মনে হয় সমস্তটাই একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট। আপনি কি বলেন? এসব তো আপনাদেরই ভালো জানা উচিত। গুড নাইট মিস্টার কিন্ডারম্যান। গুড নাইট ফাদার, গুড নাইট। রাস্তার মোড় পর্যন্ত এসে কারাস মাথা ঘুরিয়ে দেখলেন কিন্ডারম্যান তখনও দাঁড়িয়ে আছে।
তার মনে হলো যে কোনো সময় কিন্ডারম্যান হয়তো ক্রিসকে বলবে, আমি রেগানের সঙ্গে কথা বলতে চাই। এখনও কেন যে বলছে না কে জানে। বলবে সে নিশ্চয়ই, শুধু সুযোগের অপেক্ষায় আছে। রেগান সম্পর্কিত সমস্ত কাগজপত্র ফাদার কারাস টেবিলে সাজিয়ে রাখলেন। বেরিঞ্জার ক্লিনিকের কাগজপত্র, ডাক্তার ক্লিনের রিপোর্ট, সাইকিয়াট্রিস্টের রিপোর্ট আর তার নিজের নোট। অনেক রাতে টেপ রেকর্ডার নিয়ে বসলেন। খুব ঠান্ডা মাথায় তিনি রেগানের বিচিত্র ভাষার মর্ম উদ্ধার করতে চান। টেপ রেকর্ডারে রিভার্স প্লের বোতাম টিপে দিয়ে কাগজ কলম নিয়ে বসলেন। ভয়, বিপদ, এখনো নয়, মারা যাব। এখন হচ্ছে চারিদিকে শূন্যতা। আমার ভয় হয়, সময় চাই। অস্পষ্ট এসে নয়, এ অন্য, সে অসুস্থ। আহ কি মিষ্টি, শরীরের রক্ত কি মিষ্টি, আমাকে দাও। যে জায়গায় কারাস জিজ্ঞেস করলেন, কে তুমি? তার উত্তরে বলা হলো, আমি কেউ নই, আমি কেউ নই। তারপর কারাস জিজ্ঞেস করলেন, এটা কি তোমার নাম? উত্তর হলো, আমার কোনো নাম নেই, আমি কেউ না। অনেকেই। শরীরের উষ্ণতায় থাক, শরীর থেকে মহাশূন্যতায় ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরিন, মেরিন। কারাস অসংখ্যবার টেপটা বাজালেন। অস্পষ্ট শব্দগুলো ধরতে চেষ্টা করলেন, ধরা গেল না। সেই রাতে তার একটুও ঘুম হলো না। রেগানের গলার স্বরে এমন কিছু ছিল যা তাকে পুরোপুরি অভিভূত করে ফেলল। পরদিন সকাল 9টায় ফাদার কারাস জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে একটি এক্সোরসিজম করার অনুমতি প্রার্থনা করলেন। আশ্চর্যের ব্যাপার, তাকে অনুমতি দেওয়া হলো। সকাল 10টায় তিনি বিশপের কাছে গেলেন। বিশপ গভীর মনোযোগের সঙ্গে কারাসের বক্তব্য শুনলেন। একসময় বললেন, আপনি কি নিশ্চিত? সত্যিই কি শয়তানের আসর হয়েছে মেয়েটার উপর? সরাসরি কোনো উত্তর দিলেন না কারাস। শান্ত স্বরে শুধু বললেন, আমি অনেক চিন্তা ভাবনা করে বুঝেছি, এক্সোরসিজমই হচ্ছে এখন সবচেয়ে ভালো পথ। আপনি নিজেই তা করতে চান? হ্যাঁ। আপনার স্বাস্থ্য কেমন? ভালো। এ ধরনের কিছু আগে কখনো করেছেন? না। ঠিক আছে, আপনি এখন যান, আমরা আপনাকে খবর দেব। তবে আমাদের মনে হয় এমন কাউকে সঙ্গে নেওয়া উচিত যার এ ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা আছে। আপনার পরিচিত এমন কেউ কি আছেন? হ্যাঁ, ফাদার মেরিন ল্যাঙ্কাস্টারে আছেন। ফাদার মেরিন? তিনি ইরাকে আছেন বলে জানতাম। ছিলেন, এখন উডস্টকে আছেন। তার তো অনেক বয়স। হ্যাঁ, অনেক। স্বাস্থ্যও দুর্বল, তবুও তাকে বলতে হবে, এটাই নিয়ম। উডস্টক সেমিনারি, মেরিল্যান্ড। বৃদ্ধ ফাদার মেরিন মৃদু পায়ে হেঁটে বেড়াচ্ছিলেন। বড় বড় গাছে জায়গাটা ছায়াছন্ন। ফাদার মেরিন লক্ষ্য করলেন সেমিনারির একজন ছাত্র তার দিকে আসছে। ছাত্রটি টেলিগ্রামের লাল খাম ফাদার মেরিনের হাতে দিতেই তিনি মৃদু স্বরে তাকে ধন্যবাদ জানালেন। টেলিগ্রামটা তিনি পড়লেন না, পকেটে রেখে আগের মতো হাঁটতে থাকলেন। তিনি জানেন টেলিগ্রামটাতে কি লেখা। অনেক দিন ধরেই তিনি এর জন্য প্রতীক্ষা করে আছেন। দেখা হবে, আবার দেখা হবে। ছোট্ট একটা পাখি গলা কাঁপিয়ে গান করছে। ফাদার মেরিন গাঢ় ভালোবাসা নিয়ে পাখিটির দিকে তাকিয়ে থাকলেন অনেকক্ষণ। একজন লম্বা মতো বুড়ো লোক আপনার সঙ্গে দেখা করতে চায়। ক্রিস বেশ অবাক হলো, এত রাতে কে আসবে? ফাদার কারাস সন্ধ্যাবেলাতেই এসেছেন। তিনি আছেন রেগানের ঘরে। কিন্ডারম্যান নয় তো? পুলিশ অফিসারটি যে তার বাড়ির উপর কড়া নজর রাখছে তা ক্রিস বেশ বুঝতে পারে। কয়েকবার দেখা হয়েছে রাস্তায়। কিন্ডারম্যান এমন ভাব করেছে যেন এই রাস্তা দিয়েই যাচ্ছিল। হঠাৎ দেখা, কিন্তু যে এসেছে সে কিন্ডারম্যান নয়। কিন্ডারম্যান বেটে, বুড়ো অনেক লম্বা। ক্রিস দরজার কাছে এসে অপরিচিত লোকটার দিকে অবাক হয়ে তাকালো। লোকটা অন্ধকারে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। মাথায় লম্বা একটা টুপি, তাতে মুখ ঢাকা পড়ে আছে।
কি করতে পারি আপনার জন্যে? মিসেস ম্যাকনিল? হ্যাঁ। লোকটা মাথার টুপি খুলে ফেলল। ক্রিস স্তম্ভিত হয়ে তাকিয়ে রইল। লোকটির চোখ দুটো কি শান্ত, মুখাবয়বে গাঢ় বিষাদ ও প্রশান্তি, যেন ইনি পৃথিবীর সাধারণ মানুষ হয়েও পৃথিবীর নন। মিসেস ম্যাকনিল, আমি ফাদার মেরিন ল্যাঙ্কাস্টার। সম্মিত ফিরে পেতে ক্রিসের বেশ কিছু সময় লাগলো। ইনি ফাদার মেরিন? কি আশ্চর্য! ফাদার, আমি বুঝতেই পারিনি আপনি এত তাড়াতাড়ি আসবেন। আমি ভেবেছিলাম আপনি হয়তো আসবেন পরশু নাগাদ। আমি জানি। ফাদার মেরিন ঘরে ঢুকলেন। ক্রিসের মনে হলো ঘরে পা দিয়েই তিনি কি যেন বুঝতে চাইছেন, অনুভব করতে চাইছেন, মনে মনে যেন কিসের হিসেব মিলাচ্ছেন। তার কপালে সূক্ষ্ম একটা কুঞ্চন। ফাদার মেরিন, আপনার সুটকেসটা বরং আমার হাতে দিন। না, ঠিক আছে। ফাদার কারাস কি এ বাড়িতে আছেন? হ্যাঁ, এতক্ষণ রেগানের ঘরে ছিলেন, এখন রান্নাঘরে। ফাদার, আপনি কি রাতের খাবার? না, আমি খেয়ে এসেছি। চা কিংবা কফি? না মিসেস ম্যাকনিল, আমার জন্যে ভাববেন না। আমি যদি জানতাম আপনি আসছেন তাহলে স্টেশনে থাকতাম। আমার কোনো অসুবিধে হয়নি। আপনার জন্য একটা ঘর আমরা গুছিয়ে রেখেছি, এখন বিশ্রাম নিন। নাকি ফাদার কারাসের সঙ্গে কথা বলবেন? আমি আপনার মেয়েকে একটু দেখব। এখনই? হ্যাঁ। ফাদার, রেগান এখন ঘুমোচ্ছে। তাকে লিব্রিয়াম দিয়ে কিছুক্ষণ আগেই ঘুম পাড়ানো হয়েছে। আমার তা মনে হয় না মিসেস ম্যাকনিল, ও জেগেই আছে। ফাদার মেরিনের কথা শেষ হওয়ার আগেই রেগানের ঘর থেকে বিকট চিৎকার ভেসে এলো। প্রচণ্ড সেই আওয়াজে ঘরের কাচের জানালায় যেন ধাক্কা লাগলো। দ্বিতীয়বার চিৎকারের সঙ্গে সঙ্গে রেগানের ঘর থেকে ভাঙ্গা গলায় কেউ একজন ডাকলো, মেরিন, মেরিন। ফাদার মেরিন মাথা তুলে দোতলায় সিঁড়ির দিকে তাকালেন। তার মুখ দেখে ক্রিসের মনে হলো তিনি জগৎ সংসার ভুলে গেছেন। সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন ফাদার মেরিন। ইতিমধ্যে কারাস রান্নাঘর থেকে বেরিয়ে এসে ক্রিসের পাশে দাঁড়িয়েছেন। রেগানের ঘর থেকে তখন হ্যাঁ হ্যাঁ জাতীয় একটা বিকট শব্দ ভেসে আসছে। ফাদার মেরিন রেগানের ঘরে ঢোকা মাত্র চারদিক নিস্তব্ধ হয়ে গেল। দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে থাকলো। একসময় রেগানের মুখ থেকে কঠিন স্বরে কেউ একজন কথা বলল, মেরিন, তুমি তাহলে এসেছো? ফাদার মেরিন কোনো উত্তর দিলেন না। মেরিন, এইবার তুমি হারবে, নিশ্চয়ই হারবে। ফাদার নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে এসে দরজা টেনে দিলেন। দ্রুত পায়ে নিচে নেমে এসে হাসি মুখে বললেন, আপনি বুঝি ফাদার ডেমিয়ান কারাস? জি হ্যাঁ। ফাদার কারাস, আমাদের হাতে বেশি সময় নেই, এখনই শুরু করতে হবে। আপনাকে একটা লিস্ট দিচ্ছি, এই জিনিসগুলো নিয়ে আসুন। ফাদার মেরিন, আপনি এখনই শুরু করতে চান? হ্যাঁ। কিভাবে ওর এই অবস্থা হলো তা শুনবেন না? না, কোনো প্রয়োজন নেই। ফাদার কারাস বেশ অবাক হলেন। তিনি পরিষ্কার বুঝতে পারছেন এই দুর্বল বৃদ্ধের মধ্যে কি এক প্রচণ্ড ক্ষমতা লুকানো রয়েছে, যেটা স্পষ্ট অনুভব করা যায়। আমি এখনই জিনিসগুলো নিয়ে আসছি। ক্রিস এগিয়ে এসে বলল, আপনাকে বড্ড ক্লান্ত লাগছে ফাদার মেরিন, আপনি কি একটু বিশ্রাম নেবেন না? না, একটু গরম কফি খান প্লিজ। বেশ, খাওয়া যাবে। কার্ল ছুটে গেল কফি তৈরি করতে। ক্রিস লক্ষ্য করল ফাদার মেরিনের মুখে একটা হাসি হাসি ভাব। ক্রিসের দিকে তাকিয়ে তিনি হঠাৎ বললেন, আপনার নামটা ভারী সুন্দর, ক্রিস্টিন ম্যাকলিন। ক্রিস হেসে বলল, আপনার নামটা কিন্তু বেশ অদ্ভুত। আমার মা রেখেছিলেন, এটা আসলে একটা জাহাজের নাম, মেরিন ল্যাঙ্কাস্টার। কেন যেন তিনি এরকম একটা জাহাজের নাম রাখলেন কে জানে। ফাদার মেরিন কফিতে চুমুক দিয়ে হালকা সুরে বললেন, কত সুন্দর সুন্দর নাম থাকে মানুষের, যেমন ধরুন ডেমিয়েন কারাস। এরকম একটা নাম যদি আমার থাকতো।
এই নামটা কোত্থেকে এসেছে ফাদার? একজন ফাদারের এই নাম ছিল। তিনি মোলোকাই দ্বীপে কুষ্ঠরোগীর সেবা করতেন। শেষ পর্যন্ত কুষ্ঠ হয়ে মারা যান। পৃথিবীতে তার মতো দরদি মানুষ খুব কম জন্মেছে মিসেস ম্যাকনিল, খুবই কম। কফি শেষ করে উঠে দাঁড়ালেন ফাদার। ক্রিসকে বললেন, আপনি আমার ঘর দেখিয়ে দিন। ফাদার কারাস না আসা পর্যন্ত আমি একটু একা থাকতে চাই। ফাদার কারাসের ফিরতে ঘন্টা দুয়েক দেরি হলো। তিনি এসে দেখেন ফাদার মেরিনের ঘর অন্ধকার। হয়তো ক্লান্ত হয়ে ঘুমুচ্ছেন। নিঃশব্দে ঘরে ঢুকলেন কারাস। না, ঘুম নয়, ফাদার মেরিন প্রার্থনা করছেন, শান্ত সমাহিত ভঙ্গি। কারাস দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবলেন, কি করে মানুষ এই গভীরভাবে ঈশ্বরের সান্নিধ্য পায়? কোত্থেকে আসে এমন সমর্পণ? ফাদার মেরিন প্রার্থনা ছেড়ে উঠতেই কারাস বললেন, যা যা বলেছেন সবই এনেছি। আপনার জন্য একটা গরম সোয়েটারও এনেছি। মেয়েটার ঘরে খুব ঠান্ডা। ভালো করেছেন। ফাদার কারাস? জি বলুন। আপনি নিশ্চয়ই নিয়মকানুন সব জানেন? জানি। একটা জরুরি কথা আপনাকে জানিয়ে রাখি। শয়তানের কথায় কোনো উত্তর দেবেন না। মনে রাখবেন, শয়তান হচ্ছে মিথ্যেবাদী, কিন্তু তার সমস্ত মিথ্যাই সত্য দিয়ে ঢাকা। কাজেই বোঝা যাবে না সে সত্যি বলছে কি মিথ্যা বলছে। সে চেষ্টা করবে আমাদের মানসিকভাবে পঙ্গু করে ফেলতে। খুব সাবধানে থাকবেন। কারাস কিছু বললেন না। ফাদার মেরিন বললেন, আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান? না ফাদার, কিন্তু আপনার কি মনে হয় না রেগানের ইতিহাস জানা থাকলে আপনার সুবিধে হবে? ওর মধ্য দিয়ে 3টি ভিন্ন ব্যক্তিত্ব কথা বলে। 3টি নয় ফাদার, একটি। ওকে আমি চিনি। ওর সঙ্গে আমার দেখা হয়েছে আগে। চলুন যাওয়া যাক। ক্রিস হল ঘরে অপেক্ষা করছিল, শ্যারনও তার কাছে দাঁড়িয়ে। ফাদার মেরিন বললেন, আপনারা না এলেই ভালো, প্রয়োজন হলে আমরা ডাকব। ঠিক আছে ফাদার। আপনার মেয়ের পুরো নামটা কি? রেগান তেরেসা ম্যাকনিল। আহ, কি চমৎকার নাম, কি সুন্দর। দরজা খুলে কারাস দেখলেন এক বিভৎস দৃশ্য। রেগান জিভ বের করে শুয়ে আছে। ঘন কালো রঙের জিভ মুখ থেকে অনেকখানি বেরিয়ে আছে। চোখ দুটো বেড়ালের মতো জ্বলজ্বল করছে। ভারী গম্ভীর গলায় রেগান বলল, তাহলে এসেছিস শেষ পর্যন্ত? দে, ছিটিয়ে দে, তোর পেচ্ছাপ এই মেয়েটির গায়ে ছিটিয়ে দে। তোর গায়ের বোটকা ঘাম দিয়ে এই মেয়েটিকে পবিত্র কর। মেয়েটা আদর করে চুমু খেয়ে সে পবিত্র হবে। ফাদার মেরিন একটা প্রচন্ড ধমক লাগালেন। চুপ। চুপ হয়ে গেল চারদিক। রেগান ঝকঝকে বেড়াল চোখে অপলক তাকিয়ে রইল। তার কালো জিভটা লকলক করতে লাগলো। ফাদার মেরিন বিছানার পাশে আসন পেতে বসতেই রেগান থু করে একদলা থুতু ফেলল। যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে ফাদার মেরিন প্রার্থনা শুরু করলেন। হে পরম করুণাময় ঈশ্বর, বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাজ্ঞানী প্রভু, আমরা তোমার করুণা ভিক্ষা করছি। তুমি তোমার অসীম শক্তির মহিমায় পবিত্র করো আমাদের। হে করুণাময় ঈশ্বর, পবিত্র করো এই শিশুটিকে, রেগান তেরেসা ম্যাকনিল। আজ সে আমাদের আদিম শত্রুর ছায়ায় আবদ্ধ। হে প্রভু। ফাদার মেরিন চোখ বন্ধ করে প্রার্থনা করে যেতে লাগলেন। কারাসের মনে হলো একটা কিছু ঘটছে। প্রার্থনার কথাগুলো তিনি ঠিক শুনতে পাচ্ছেন না, মন লাগছে না, অসহনীয় এক অস্থিরতা অনুভব করছেন। মেরিন প্রার্থনার বইটি বন্ধ করে ডাকলেন, ফাদার কারাস, বলুন, আপনি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। হে প্রভু, রক্ষা করো তোমার সন্তানদের, যারা শত্রুর মুখোমুখি অবস্থায় আশ্রয় ভিক্ষা করে তোমার কাছে। তোমার পবিত্র মঙ্গলময় হস্ত তুমি প্রসারিত করো।
একটা অব্যক্ত ধ্বনি উঠল। কারাসের চোখ থমকে গেল রেগানের মুখের উপর। এসব কি তিনি সত্যি সত্যি দেখছেন, না চোখের ভুল? তার প্রার্থনায় গন্ডগোল হয়ে যেতে লাগলো। হিস হিস শব্দ হচ্ছে চারদিকে। ফাদার মেরিন চাপা স্বরে বললেন, ফাদার ডেমিয়েন কারাস। জি, দয়া করে আমার সঙ্গে যোগ দিন, প্রস্তাবনায় অংশ নিন। আমার সঙ্গে সঙ্গে বলুন, শত্রুর ওপর তোমার জয় হোক, শত্রুর ওপর তোমার জয় হোক। আমার প্রার্থনা তুমি গ্রহণ করো প্রভু, আমার প্রার্থনা তুমি গ্রহণ করো প্রভু। নরকের শয়তানের হাত থেকে রক্ষা করো এই শিশুটিকে, নরকের শয়তানের হাত থেকে রক্ষা করো এই শিশুটিকে। ফাদার মেরিন রেগানের মুখের উপর ক্রস এঁকে পবিত্র জল ছিটিয়ে দিলেন। প্রার্থনার প্রথম অংশ শেষ হয়েছে। ফাদার মেরিন হাত মুখ পরিষ্কার করবার জন্যে ঘর থেকে বেরোতেই রেগানের মুখ থেকে খিক খিক হাসির আওয়াজ হলো। সে হাসি থামতেই কেউ একজন ফিস ফিস করে বলল, মেরিন হারতে শুরু করেছে, হারতে শুরু করেছে। এই কুত্তির মরবার সময় এসে গেছে। দেখ কারাস, দেখ, তুই তো আবার ডাক্তার, ওর নারী পরীক্ষা করে দেখ। কারাস দেখলেন নারীর গতি অত্যন্ত ক্ষীণ। দেখলি, এই তো শুরু। এই কুত্তিকে এখন থেকে আর আমি ঘুমোতে দেব না। তার ফল কি হবে জানিস? তা জানবি, তুই তো আবার ডাক্তার। কারাস শিউরে উঠলেন। ঘুম না হলে কার্ডিয়াক অ্যারেস্ট হবে, ঘুমের দরকার খুব। ক্রিস দরজা খুলে উকি দিল, ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। এই যে এসেছে, ধাড়ি কুত্তিটা এসেছে। আয় আয়, দেখে যা তুই নিজের মেয়েকে কি করেছিস। তোরই জন্যে এই অবস্থা হয়েছে, বুঝলি? তুই পাগল বানিয়েছিস, তুই। ক্রিস থরথর করে কাঁপতে লাগলো। কারাস বললেন, ওর কথা শুনবেন না, ওর কথায় কান দেবেন না। শুনবে, এই হারামজাদি শুনবে। ও জানে আমি যা বলছি তা সব সত্যি। মিসেস ম্যাকনিল, আপনি চলে যান, এক মুহূর্তও থাকবেন না। ক্রিস ছুটে বেরিয়ে গেল। ফাদার মেরিন প্রায় সঙ্গে সঙ্গে ঢুকলেন। ভ্রু কুচকে বললেন, কিন্তু হয়েছে কি? ফাদার মেরিন, রেগানের এখন ঘুমানো দরকার, কিন্তু ওই জিনিসটা বলছে ওকে সে ঘুমোতে দেবে না। ফাদার কারাস, আপনি কোনো ওষুধ দিতে পারেন? প্রচুর লিব্রিয়াম দেয়া হয়েছে, আর দেয়া ঠিক হবে না। রেগানের কণ্ঠ থেকে বার্ক ডেনিংসের স্বর ভেসে এলো, ওহে শুনছ পাদ্রী সাহেবরা, তোমাদের নিয়ে দেখি মহাবিপদ হলো। মেয়েটা তো মরতে বসেছে। এখন আমরা যাই কোথায়? জায়গার বড় টানাটানি। তাছাড়া এখানে থাকার অধিকার আছে আমার। এই শালির বাচ্চা শালিই তো আমাকে মেরেছে। কারাস জিজ্ঞেস করলেন, কিভাবে মেরেছে? সে তো ভাই লম্বা গল্প। দিব্যি স্টাডিতে বসে প্ল্যান করছিলাম, হঠাৎ শুনি খটখট শব্দ। ভয় ধরে গেল, বুঝলেন? আস্তে উঠলাম দোতলায়, উঠে দেখি। কি দেখলেন? ফাদার মেরিন কড়া গলায় বললেন, কারাস, প্লিজ কথা বলবেন না, প্লিজ। আহ, এই বুড়ো শালাকে নিয়ে যন্ত্রণা। তুই থাম না শালা। ফাদার মেরিন আবার প্রার্থনা শুরু করলেন। অসম্ভব শীতল হয়ে গেল ঘর। আলো কেমন যেন কমে আসছে বলে মনে হলো। ভয় পাওয়া গলায় বললেন, যে করেই হোক ওকে ঘুম পাড়াতে হবে। ফাদার কারাস একসময় ঘুমের জন্য নিজের অজান্তেই প্রার্থনা শুরু করলেন, ঘুম দাও হে পরম প্রভু, এই মেয়েটার চোখে দাও, ঘুম দাও হে মহাশক্তিধর পবিত্র জগৎ প্রভু, ঘুম দাও। ঘুম কিন্তু এলো না। ভোর হলো, আবার সন্ধ্যা হলো, আবার এলো রাত। ফাদার মেরিন একসময় বললেন, আপনাকে বড়ই ক্লান্ত মনে হচ্ছে কারাস। আমি এর আগেও দুরাত ঘুমোতে পারিনি ফাদার। আপনি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আসুন। রেগান এই সময় বৃদ্ধার গলায় কথা বলে উঠল, ডিমি,
ও ডিমি, তুই কেন আমার সাথে এরকম করলি? কেন আমাকে ফেলে গেলি? কি করেছিলাম আমি? ও বেটা, ও ডিমি, কেন এরকম করলি? এখন আমার যাওয়ার জায়গা নেই, আমি শুধু ঘুরি। কারাস চমকে গেলেন। রেগানের কণ্ঠে তার মায়ের স্বর। ফাদার মেরিন কঠিন স্বরে বললেন, শুনবেন না, ওর কথা শুনবেন না, আপনি বিশ্রাম নিয়ে আসুন, যান। কারাস ঘর থেকে বেরিয়ে এলেন। কফি খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু তার চেয়েও অনেকক্ষণ ধরে গোসল করার বেশি ইচ্ছা হচ্ছে। সারা শরীরে কেমন যেন অসুচির স্পর্শ। নিজের ঘরে গিয়ে গোসল সেরে 1 কাপ কফি খেয়ে ফিরবেন, কিন্তু এত রাতে ক্রিসকে বিরক্ত করতে ইচ্ছা হলো না। রেসিডেন্স হলের রিসেপশন রুমে কিন্ডারম্যান বসেছিল। ফাদার কারাসকে দেখে সে উঠে দাঁড়ালো। মিস্টার কিন্ডারম্যান, এত রাতে আমার কাছে? হ্যাঁ ফাদার, আপনার কাছেই। কি ব্যাপার বলুন তো? আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি ফাদার। প্রশ্নটা করবার আগে আমার এক খালার গল্প বলছি। এই খালা তার স্বামীকে দারুণ ভয় পেত। স্বামী রাগারাগি করত, বকাঝকা করত, আর আমার খালার কাছে যখন সেসব অসহনীয় মনে হতো, তখন সে দৌড়ে চলে যেত তার আলনার কাছে। আলনার ঝুলন্ত কাপড়গুলোকে তার দুঃখের কথা বলে মনে শান্তি পেত। আমারও ঠিক সেই রকম অবস্থা। কাউকে আমার কিছু বলা দরকার ফাদার। তাহলে আমি এখন আপনার আলনার কাপড়? হ্যাঁ, কিন্তু এই কাপড়কে আমার প্রশ্নের জবাব দিতে হবে। বলুন, শুনি। ফাদার, মনে করুন আমি একটা খুন নিয়ে তদন্ত করছি। খুনটা হয়েছে অদ্ভুতভাবে। আপনি কি বার্ক ডেনিংসের কথা বলছেন? না ফাদার, এটা কাল্পনিক খুন। বেশ, ধরুন যে বাড়িতে খুন হয়েছে সে বাড়িতে 5টি মানুষ আছে এবং তাদেরই কেউ একজন খুন করেছে। যাবতীয় প্রমাণ পরিষ্কার করে বলে খুনটি করেছে 12 বছরের একটা বাচ্চা মেয়ে। আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু ঘটনাটা সত্যি। সেই বাড়িতে একজন ফাদার প্রায়ই যান। তিনি বিখ্যাত মানুষ, নামকরা সাইকিয়াট্রিস্ট। আমার কাছে যেসব প্রমাণ আছে তা বলে এই ফাদার সেখানে যান কারণ বাচ্চা মেয়েটা অসুস্থ। এখন ফাদার, আপনি বলুন আমি কি করব? আমি কি পুরো ব্যাপারটা ভুলে যাব, না আমার ওপরওয়ালাকে জানাবো? ফাদার, আপনি আমার এই প্রশ্নের জবাব দিন। ফাদার কারাস নরম সুরে বললেন, আমি যদি কিন্ডারম্যান হতাম তাহলে ওপরওয়ালাকেই বোধহয় জানাতাম। কিন্ডারম্যান রুমাল বের করে কপালের ঘাম মুছল। শুকনো গলায় বলল, আমি জানতাম আপনি এই কথা বলবেন। গুড নাইট ফাদার। গুড নাইট। ফাদার, আমার খুব শখ একদিন আপনার সঙ্গে একটা ছবি দেখি। ক্রেস সিনেমা হলে ওথেলো হচ্ছে, চমৎকার ছবি। যাব, একদিন নিশ্চয়ই যাব। সবসময় আপনি বলবেন এখন নয়, যাব একদিন। আপনার কি সত্যি সময় হবে কখনো? হবে, একদিন হয়তো হবে। ফাদার কারাসের হঠাৎ এই ক্ষুরধার ডিটেকটিভকে ভালো লেগে গেল। তিনি তার কাঁধে হাত রেখে অল্প হাসলেন। কিন্ডারম্যান হাঁটতে শুরু করল। কারাস তার দিকে তাকিয়ে থাকলেন। নির্জন রাস্তায় মোটাসোটা মানুষটা থপথপ করে পা ফেলে হাঁটছে। ছবিটাতে এক ধরনের বিষণ্ণতা আছে। ক্রিসের বাড়িতে যখন কারাস ঢুকলেন তখন রাত প্রায় শেষ হয়ে আসছে। শ্যারনের সঙ্গে বসবার ঘরে দেখা। সে বলল, সবকিছু আগের মতোই আছে। রেগানের ঘর থেকে জান্তব চিৎকার ভেসে আসছে। কফির সন্ধানে রান্নাঘরে এসে কারাস দেখেন রেগানের একটা অ্যালবাম হাতে নিয়ে ক্রিস বসে আছে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ফাদার, আমি আপনাকে কফি দিচ্ছি, হাত মুখ ধুয়ে আসি, আপনি বসুন। ক্রিস বেরিয়ে গেল। কারাস উকি দিয়ে দেখেন অ্যালবামের যে পৃষ্ঠাটা খোলা সেখানে রেগানের একটা ভারী সুন্দর ছবি। ছবির পাশে কাঁচা হাতে লেখা একটা কবিতা। ছেলে মানুষই রচনা, কিন্তু কবিতাটা পড়া মাত্র ফাদার কারাস অন্তরের গভীরতম কোণে প্রচণ্ড ব্যথা অনুভব করলেন। ব্যথা এবং ক্ষোভ। সে ক্ষোভ কুশ্রীলতার বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মৃত্যুর বিরুদ্ধে।
তার আর কফির জন্য অপেক্ষা করতে ইচ্ছে হলো না। ক্লান্ত পায়ে রেগানের ঘরে গিয়ে ঢুকলেন। ঢোকার আগ মুহূর্তে শুনলেন শয়তান টেনে টেনে বলছে, মেরিন, তুই ফিরে আয়, তোর সঙ্গে বোঝাপড়া হয়নি। কারাস ঘরে ঢুকলেন, কিন্তু তার দিকে ফিরেও তাকালো না রেগান। সে তাকিয়ে আছে মেঝের দিকে। কি আছে সেখানে? ফাদার মেরিনই বা কোথায়? কারাসের বুঝতে বেশ সময় লাগলো যে ফাদার মেরিন মেঝেতে পড়ে আছেন। তার শরীর বরফ শীতল। কারাস একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার কপালের শিরাগুলো ফুটে উঠতে লাগলো। কিন্তু তিনি আবেগশূন্য ভঙ্গিতেই ফাদার মেরিনের হাত দুটো ক্রুশের ভঙ্গিতে রাখলেন। শয়তান হাসতে শুরু করল, খলখল হাসি। ফাদার কারাসের সহজ জ্ঞান বুদ্ধি লোপ পেল। তিনি বিকট স্বরে চেঁচিয়ে উঠলেন, আহ পিশাচ, আহ শয়তান! খলখল হাসি থেমে গেল। রেগান কেমন অদ্ভুত ভঙ্গিতে তাকাচ্ছে এখন। ওহে কারাস, তুমি কি বুঝতে পারছো তুমি হেরে যাচ্ছ? চুপ শয়তান, চুপ। ক্রিস আর শ্যারন কফির কাপ হাতে বসেছিল। তারা ফাদার কারাসের প্রচণ্ড চিৎকার শুনতে পাচ্ছিল। ক্রিস শুনল কারাস বললেন, চুপ শয়তান, চুপ। তারপর শয়তানটা কিছু বলল। এরপর আবার চেঁচিয়ে উঠলেন কারাস, না, আমি তোকে নিঃশেষ না করে ছাড়ব না। তুই আর কারোর কোনো ক্ষতি করতে পারবি না, না। ঠিক তার 2-1 সেকেন্ডের মধ্যে রেগানের জানালাটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ল। কোনো ভারী জিনিস কেউ যেন ছুঁড়ে ফেলল নিচে। ক্রিস আর শ্যারন ছুটে গেল দোতলায়। ফাদার কারাসের দেহটা চিত হয়ে পড়ে আছে এম স্ট্রিটের মাঝামাঝি। তার চারপাশে লোকজন জমতে শুরু করেছে। অ্যাম্বুলেন্সের জন্য ছুটোছুটি হচ্ছে। ক্রিস চেঁচিয়ে উঠল, শ্যারন, তুমি বুঝতে পারছো না কি হচ্ছে? ফাদার কারাস কি মারা যাচ্ছেন? শ্যারন! শ্যারন হাঁটু গেড়ে ফাদার মেরিনের মাথার পাশে বসল। আর ঠিক তখনই মিষ্টি গলায় ডাকল, কি হচ্ছে এসব মা? এরকম করছো কেন তোমরা? আমার বড্ড ভয় লাগছে। এ কি সত্যি রেগান? ক্রিস অবাক হয়ে দেখল দড়ি দিয়ে বাঁধা বাচ্চা মেয়েটা অবাক হয়ে তাকাচ্ছে তার মুখের দিকে। ভয় পাওয়া বড় বড় দুটো ঘন কালো চোখ। ক্রিস ছুটে গেল মেয়ের দিকে। প্রচণ্ড ভিড় জমেছে ফাদার কারাসের চারপাশে। ভিড় ঠেলে যিনি অগ্রসর হতে চাচ্ছেন তিনি ফাদার ডায়ার। শ্যারন তাকে খবর দিয়েছে। তিনি ফাদার কারাসের মাথার পাশে দাঁড়ালেন। এখনো প্রাণ আছে। তিনি প্রতিটি শব্দ অত্যন্ত স্পষ্ট করে উচ্চারণ করে বললেন, ফাদার কারাস, আপনি আমার কথা বুঝতে পারছেন? কারাস মাথা নাড়লেন। তিনি বুঝতে পারছেন। ফাদার ডায়ার তার মাথা কোলে তুলে নিলেন। শান্ত স্বরে বললেন, আপনি কি ঈশ্বরের কাছে শেষবারের মতো ক্ষমা ভিক্ষা করতে চান? কারাস মাথা নাড়লেন। তিনি চান। আপনি কি আপনার সমস্ত পাপের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করছেন? মাথা অল্প নড়ল। তিনি ক্ষমা প্রার্থনা করছেন। বেশ, এখন আমার সঙ্গে সঙ্গে বলুন, ইগোতে এবসলভো। ফাদার কারাসের ঠোঁট কাঁপতে লাগলো। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি বেরিয়ে এলো। তিনি কি যেন বলতে চাইলেন, পারলেন না। ফাদার ডায়ার গাঢ় স্বরে বললেন, বন্ধু, আপনার যাত্রা শুভ হোক, বিদায়। ফাদার কারাস ও ফাদার মেরিনের মৃত্যুর 6 সপ্তাহ পর ডিটেকটিভ কিন্ডারম্যান তার রিপোর্ট পেশ করল। সেই রিপোর্টে বার্গ ডেনিংসের মৃত্যুকে বলা হলো একটা শোচনীয় দুর্ঘটনা। কিন্ডারম্যানের ভাষায়, যাবতীয় প্রমাণ বিশ্লেষণপূর্বক এই সিদ্ধান্তে আসা হইয়াছে। কিন্ডারম্যান দ্বিতীয় কেসটা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। ফাদার কারাসের কেস। রেগান ফাদার কারাসকে ছুঁড়ে ফেলেনি, কারণ সে বাধা ছিল। ফাদার কারাস যে কিছু একটা দেখে ভয় পেয়ে লাফিয়ে পড়েছেন তাও বিশ্বাসযোগ্য নয়, কারণ দরজা খোলা ছিল। সেই দরজা দিয়ে তিনি সহজেই বেরোতে পারতেন। একটি সম্ভাবনা আছে, ফাদার মেরিনের মৃত্যু দেখে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন। কিন্ডারম্যান ভাবে, ভ্রুকুঞ্চিত করে ভাবে। ক্রিস তার এই বাড়িটি বিক্রি করে দিয়েছে। সে ফিরে যাচ্ছে তার স্বামীর কাছে। হাওয়ার্ড নিতে এসেছে সবাইকে।
ওদের হাসি মুখ দেখে এখন বিশ্বাসই হয় না কি প্রচণ্ড দুঃস্বপ্নের দিন গিয়েছে। ওরা প্রথমে যাবে লস অ্যাঞ্জেলেসে। প্লেন ছাড়ার খুব একটা দেরি নেই, কিন্তু রেগানের জিনিসপত্র এখনও গোছানো হয়নি। ক্রিস তাড়া দিতে গিয়ে দেখে সমস্ত বিছানাময় অসংখ্য জিনিসপত্র ছড়ানো। মাঝখানে রেগান মুখ কালো করে বসে আছে। মা, এই সুটকেসে তো সব ধরছে না। যেগুলো ধরছে সেগুলো কার নিয়ে আসবে, এখন থাক। ঠিক আছে মা। অত্যন্ত ব্যস্ততার সময়টাতে ফাদার ডায়ার এলেন বিদায় জানাতে। ক্রিস হাসি মুখে বলল, আপনি না এলে আমি নিজেই যেতাম ফাদার। বসুন, এই ব্যস্ততার মধ্যে আমি আর বিরক্ত করব না। না ফাদার, আপনাকে আমাদের সঙ্গে এক কাপ কফি খেতে হবে, আসুন। কফি পান নিঃশব্দে হলো। ক্রিস এক সময় বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব ফাদার। করুন। আমি শুনেছি ফাদার কারাস নাস্তিক ছিলেন, এটা কি সত্যি? কিছুটা ছিলেন। আমার কিন্তু তা মনে হয় না ফাদার। আমার মনে হয় তার মতো বড় ঈশ্বর বিশ্বাসী ব্যক্তি কেউ নেই। বলতে বলতে ক্রিস রুমাল দিয়ে চোখ ঢাকলো। ক্রিসের কাছ থেকে বিদায় নিয়ে ফাদার ডায়ার এম স্ট্রিটের মাথায় এসে দেখেন কিন্ডারম্যান দাঁড়িয়ে আছে। সে সম্ভবত তার জন্যই অপেক্ষা করছিল। তাকে দেখেই দ্রুত এগিয়ে এলো কাছে। ফাদার ডায়ার, বলুন, আপনি কি ওদের বিদায় জানাতে গিয়েছিলেন? হ্যাঁ। ছোট মেয়েটা এখন ভালো আছে? হ্যাঁ। খুব খুশি হলাম, খুবই আনন্দের কথা। হ্যাঁ, খুব আনন্দের কথা। আচ্ছা ফাদার, আপনি কি সিনেমা দেখেন? মাঝে মাঝে দেখি। আপনি কি একদিন আমার সঙ্গে দেখবেন? ওথেলো হচ্ছে, খুব ভালো ছবি। ফাদার ডায়ার মৃদু হাসলেন। অনেক দিন আগে ডেমিয়েন কারাস ঠিক যেভাবে হাত রেখেছিলেন, ঠিক একইভাবে কিন্ডারম্যানের ঘাড়ে হাত রেখে নরম স্বরে বললেন, দেখব, একদিন নিশ্চয়ই দেখব। এভাবেই শেষ হলো আমাদের এবারের আয়োজন দ্য এক্সোরসিস্ট উপন্যাসটি। আমরা আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি আপনাদের পছন্দের কোনো উপন্যাস শুনতে চান তাহলে সেটি আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধের উপন্যাসটি পড়ে শোনানোর। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি গল্প নিয়ে। ধন্যবাদ।